नमस्कार 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 सभी को वेलकम वेलकम वेलकम। स्वागत है एंड स्वागत है। जस्ट होल्ड अ मिनट, जस्ट होल्ड अ मिनट, जस्ट होल्ड अ मिनट। Today we are going to start a fantastic chapter of class 9 chemistry. Okay, let's wait for other people for 2 minutes. একটু wait করে নি, একটু hold করে নি। क्या बात है। It's a fantastic chapter. It's a fantastic chapter. शुरू किया जाए। Have fun. Atomic structure, class 9, lecture 1. आ जाओ स्वागतम। वेटिंग फॉर यू। चलिए, अच्छा आज तो हमारे केमिस्ट्री सेशन থাকে, तो যা ভয়েস একদম ক্লিয়ার আসছে, স্ক্রিন পুরো দেখা যাচ্ছে, কনফার্ম? क्या बात है। चलो मन দিয়ে শোনো, ভালোভাবে বোঝো। ফ্যান্টাস্টিক চ্যাপ্টার, इट्स अ फैंटास्टिक चैप्टर ऑफ क्लास 9 केमिस्ट्री, एटमिक स्ट्राक्चर। एटमिक स्ट्राक्चर আমরা অনেকে জানি অল্প কিছু, বাট অনেক কিছু জানি না, অনেক কিছুই জানি না। তো ক্লাস 9-এ আমরা সেটা ফুল ডিটেলসে স্টাডি করব, ছোট ছোট জিনিসে ফোকাস করব, ছোট ছোট ডেসক্রিপশান, ছোট ছোট কনসেপ্ট, যেগুলো পরবর্তীকালে আমাদের বেস তৈরি করবে এবং যেখান থেকে শর্ট কোয়েশ্চেন আসার চান্স খুব ভালো। আজকে ফুল থিওরি আছে, ভালোভাবে বোঝো, ভালোভাবে এনজয় করো। কি আছে ফার্স্টে ডিসকাস করার আছে বেসিক্স নিয়ে, ইলেকট্রনস কিভাবে আসলো তার ব্যাপার স্যাপার, প্রোটনস তার ব্যাপার স্যাপার, নিউক্লিয়াস অ্যান্ড রাদারফোর্ড নিচে দেওয়া আছে, যদিও আমরা এখানে পড়বো রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট। অলরেডি ক্লাস 7-এ কিছুটা পড়েছো, অনেকে 8-এ পড়েছো, বাট এখানে আরও ভালোভাবে, আরও ডেপথে, আরও ডিটেলসে পড়তে হবে। তারপরে বিখ্যাত হচ্ছে বোরস মডেল, রাদারফোর্ড মডেলের পরে বোরস মডেল আসে, বোর মডেল অফ অ্যাটম। এটা আরও ভাস্টলি আমরা স্টাডি করব, একদম কন্টেন্ট স্ট্যান্ডার্ড রেখে, জিনিসপত্র স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়বো, যাতে পরবর্তীকালের নলেজ একদম তাগড়া হয়, স্ট্রং হয়। মন দিয়ে দেখো, ভালোভাবে বোঝো, ভালোভাবে শোনো। বেসিক্সের মধ্যে ফার্স্টে এলিমেন্ট কি বলছে ফটাফট বুঝিয়ে দিই। অ্যান এলিমেন্ট ইজ আ পিওর সাবস্টেন্স। একটা এলিমেন্ট হবে পিওর সাবস্টেন্স, কোনো ইমপিউরিটি থাকবে না। কনজিস্ট অফ অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম, ওর মধ্যে একটা টাইপ অফ অ্যাটমই থাকবে। ইট ক্যান নট বি ব্রোকেন ডাউন ইন্টু সিম্পলার সাবস্টেন্স। যেহেতু ওটা একটা অ্যাটমই থাকবে, তাহলে ওকে আর ব্রেক করে আমি মোর সিম্পলার ফর্মে নিয়ে যেতে পারবো না। সিম্পল। অনেক ক্ষেত্রে অনেক বইতে লেখা থাকে এলিমেন্টস আর ডিফাইন্ড বাই দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্যার অ্যাটমিক নিউক্লিয়াই, নোন অ্যাজ অ্যাটমিক নাম্বার। এলিমেন্টসকে বোঝাতে আমরা অ্যাটমিক নাম্বারের হেল্প নিই, কারণ অ্যাটমিক নাম্বার ইউনিক হয়। তাহলে এলিমেন্টসের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, দিস ডিটারমাইন্স আইডেন্টিটি অফ দ্য এলিমেন্ট। অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা এলিমেন্টকে ক্যারেক্টারাইজ করি।
অ্যাটমিক নাম্বার নাম্বার অফ প্রোটনসকে বোঝায়। অ্যাটমিক নাম্বার ইজ অলওয়েজ ডিফারেন্ট, অ্যাটমিক নাম্বার ইজ অলওয়েজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট এলিমেন্টস। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট in terms of characteristics will be different, has some different characteristics. Symbol, each element has a unique one or two symbol, যেটা বেসিক্যালি ল্যাটিন বা ইংলিশ থেকে ডিরাইভ করা। যেমন হাইড্রোজেনের জন্য H, গোল্ডের জন্য কিন্তু G নয়, গোল্ডের জন্য AU, এটা আমরা পড়েছি জানি, কারণ গ্রিক নেম অরাম থেকে নেওয়া, সরি ল্যাটিন নেম অরাম থেকে নেওয়া হয়েছে, অরাম থেকে AU। সিলভার AG, মার্কিউরি HG। এই হচ্ছে এলিমেন্ট। স্যার আর কি কি প্রপার্টিজ আছে? অ্যাটমিক মাস, দ্য অ্যাভারেজ মাস অফ অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের অ্যাটমের যে অ্যাভারেজ মাস টেকিং ইন্টু অ্যাকাউন্ট দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ ডিফারেন্ট আইসোটোপস। চমৎকার কথা বলেছে, বলছে একটা এলিমেন্ট, যেমন হাইড্রোজেন একটা এলিমেন্ট, তার যদি অ্যাটমের মাস বের করতে চাও, এলিমেন্ট মানে কি বলেছে? পিওর সাবস্টেন্স, যেটা একটা টাইপ অফ অ্যাটম দিয়ে তৈরি হয়। যেমন হাইড্রোজেন একটা এলিমেন্ট, তার অ্যাটমের তুমি মাস বের করতে চাইছো, মাস, অ্যাভারেজ মাস অফ অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট। কি করতে হবে? তোমাকে জানতে হবে, এই ক্যালকুলেশনগুলো পরে আমরা করব, তোমাকে জানতে হবে তার আইসোটোপস, আইসোটোপস কত, রিলেটিভ অ্যাবান্ডেন্স মানে কত পার্সেন্টেজের নেচারে আছে, তার বেসিসে অ্যাটমিক মাস ক্যালকুলেট করা হয়। কি বললাম? কোনো অ্যাটমের অ্যাটমিক মাস বের করার জন্য শুধু অ্যাটমটাকে নিলে হয় না, তার আইসোটোপদের নিতে হয়। আইসোটোপ হচ্ছে ওই অ্যাটমেরই ছোট ভাই, তাদের পার্সেন্টেজ নেচারে কত প্রেজেন্স আছে তার উপর বেস করে একটা ক্যালকুলেশন করে কি করতে হয়, কি করতে হয়? অ্যাটমিক মাস কনসিডার করতে হয়। আমরা যা অ্যাটমিক মাস দেখি সবেতে আইসোটোপ ইনভলভ আছে। ক্লিয়ার? এটা এতটুকু পরিষ্কার একদম? হ্যাঁ কি না? পুরো ক্লিয়ার? क्या बात है, क्या बात है। কেমিক্যাল প্রপার্টিজ কি বলছে? এলিমেন্টস হ্যাভ ইউনিক কেমিক্যাল প্রপার্টিজ। এলিমেন্টসের কি আছে? সুন্দর সুন্দর ইউনিক কেমিক্যাল প্রপার্টি আছে। অ্যান্ড রিঅ্যাক্টিভিটিজ, প্রত্যেকটা এলিমেন্টের রিয়াকশান টেন্ডেন্সি বা রিয়াকশান করার ক্যাপাবিলিটি ইজ ডিফারেন্ট, মানে ওদের রিঅ্যাক্টিভিটি ইজ ডিফারেন্ট। স্যার কেন ডিফারেন্ট? রিঅ্যাক্টিভিটি কেন আলাদা? কারণ প্রত্যেকের অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস আলাদা। প্রত্যেকের মধ্যে যে ইলেকট্রনস, বিভিন্ন সেলের মধ্যে যে ইলেকট্রনস আছে তাদের অ্যারেঞ্জমেন্ট, ওরিয়েন্টেশন আলাদা আছে, তাই তাদের কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট হয়। পিরিয়ডিক টেবিল, এলিমেন্টস আর অ্যারেঞ্জ ইন পিরিয়ডিক টেবিল বেসড অন দেয়ার অ্যাটমিক নাম্বার। অনেকে পিরিয়ডিক টেবিল হালকা পড়েছো, ক্লাস 10-এ আরও পড়বে, যে পিরিয়ডিক টেবিল রয়েছে আমাদের, সেখানে কিন্তু এলিমেন্ট যারা আছে তাদেরকে অ্যাটমিক নাম্বারের বেসিসে নতুন টেবিল বানানো হয়েছে, সেখানে জায়গা দেওয়া হয়েছে। ঠিক আছে? সেখানে আমরা জানি পিরিয়ডিক টেবিলে এইগুলোকে আমরা বলি পিরিয়ড, আর এইগুলোকে আমরা বলি কলাম, তাই তো? কলামগুলোকেই বলা হয় গ্রুপ। যারা সেম গ্রুপে থাকে, একই গ্রুপে থাকে, তাদের কেমিক্যাল প্রপার্টিজ কি হয়? সিমিলার হয়। যারা সেম গ্রুপে থাকে, সেম পিরিয়ডে থাকলে হবে না, সেম পিরিয়ডে থাকলে কেমিক্যাল প্রপার্টি সেম হবে না, কিন্তু সেম কলামে থাকলে, মানে সেম গ্রুপে থাকলে কেমিক্যাল প্রপার্টির ম্যাচিং পাওয়া যাবে। ঠিক আছে? নেক্সট,
এক্সাম্পলস অফ এলিমেন্ট, যেমন হাইড্রোজেন লাইটেস্ট এলিমেন্ট বলতে পারো, দারুণ শর্ট কোয়েশ্চেন এটা, সব থেকে হালকা এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার 1। কার্বন অর্গ্যানিক কেমিস্ট্রির এসেন্সিয়াল এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার 6, জেড দিয়ে আমরা ডিনোট করি, অ্যাটমিক নাম্বার 6। অক্সিজেন হাইলি রিঅ্যাক্টিভ এলিমেন্ট রেসপিরেশনের জন্য, অ্যাটমিক নাম্বার 8। লোহা মেটাল কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিংয়ে লাগে, অ্যাটমিক নাম্বার জেড ইকুয়াল টু 26। একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, हाँ या ना? क्या बात है, क्या बात है। चलो नेक्स्ट, অ্যাটম এলিমেন্ট জানলাম, এলিমেন্টের ডেফিনেশন প্রপার্টিজ, ওর সাথেই তো অ্যাটম অ্যাসোসিয়েটেড। কি বলছে? অ্যাটমস আর ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ ম্যাটার। সবাই জানি আমরা অ্যাটম কি, যে কোনো ম্যাটার, যে কোনো সাবস্টেন্সের বিল্ডিং ব্লকস কম্পোজড অফ প্রোটনস। অ্যাটমের মধ্যে কে থাকবে? প্রোটন থাকবে, নিউট্রনস থাকবে, ইলেকট্রন থাকবে, পড়েছি আমরা। প্রোটন হচ্ছে পজিটিভ, আরও ডিটেলসে পড়ব। নিউট্রন নিউট্রাল, ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারি করে, তাই তো। অ্যাটমের প্রোটন নিউট্রন কোথায় থাকে? অ্যাটমের প্রোটন নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের পাশে, নিউক্লিয়াসের সারাউন্ডিংসে রোটেট করে। যে সারাউন্ডিংসে, এটা নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন রোটেট করে, আমরা জানি। যে রাস্তাতে, যে রাস্তা রোটেট করে তাকে বলা হয় এনার্জি লেভেল অর সেলস। এনার্জি লেভেলস, তাদের বলা হয় এনার্জি লেভেলস বা সেল। কে সেল পড়েছি আমরা, কে সেল, এল সেল, এম সেল অ্যান্ড ডট ডট ডট, এইভাবে বলা হয়। এনার্জি লেভেল কেন বলা হয়? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। শুধু সেলই বলতাম ভাই, এনার্জি লেভেল কেন বলে? এর ডেসক্রিপশান আমরা পাই বোরস থিওরি থেকে। বোরস থিওরি পড়লে আমরা দেখতে পাবো, বোর আঙ্কেল বলছেন যখন এক একটা সেলে, মন দিয়ে শুনবি, যখন এক একটা সেলে ইলেকট্রন থাকে তখন ওর নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট অফ ফিক্সড এনার্জি থাকে। কে সেলে যে ইলেকট্রন আছে সবার এনার্জি সেম, ফিক্সড। এল সেলে যে আছে তার ডিফারেন্ট ভ্যালু অফ এনার্জি বাট ফিক্সড। এম সেলে যে আছে তার এনার্জি ডিফারেন্ট ইলেকট্রনসগুলোর, বাট ফিক্সড। মানে একটা স্টেটে থাকলে, একটা লেভেলে থাকলে এনার্জি ফিক্স থাকে, তাই ওদেরকে নাম দেওয়া হয়েছে এনার্জি লেভেলস। সমঝা? প্রত্যেকটা সেলে থাকা ইলেকট্রনের কিছু এনার্জি থাকে, তাই ওই সেইগুলোকে আমরা বলি এনার্জি লেভেলস। অনেক বইতে বলে এনার্জি স্টেটস, কিন্তু মনে রাখতে হবে এনার্জিটা ফিক্স থাকে। এই জায়গায় তো রাদারফোর্ড ভুল বলেছিলেন, উনি বলেছিলেন এনার্জি ফিক্স থাকে না এক একটা সেলে, কিন্তু না, একটা সেলে যখন ইলেকট্রন আছে ওর কাছে এনার্জি থাকে, তাই সেলগুলোকে বলে এনার্জি লেভেল, আর সেই এনার্জিটা ফিক্সড। নেক্সট, অ্যাটমস আর ইনক্রেডিবলি স্মল। পিকোমিটারে মেজার করি, পিকো মিনস 10⁻⁻12 মিটার, ট্রিলিয়নস অফ আ মিটার বলছে। এরা কম্বাইন করে কি তৈরি করে? মলিকিউলস তৈরি করে। কিভাবে কম্বাইন করে স্যার? বন্ডিং, কেমিক্যাল বন্ডিং। ক্লাস 10-এ আমরা ডিটেলসে পড়বো আরও। কেমিক্যাল বন্ডিং করে কি করে? অ্যাটমস অ্যাসোসিয়েটেড হয়ে মলিকিউলস তৈরি করে, এবং ইউনিভার্সে যত ভাস্ট ডাইভার্সিটি অফ সাবস্টেন্স আছে সেগুলোর ক্রিয়েশন করে। ক্লিয়ার? একদম পরিষ্কার? চলো নেক্সট, কি কি প্রপার্টি আছে ফটাফট দেখে নিই আমরা। এলিমেন্ট, যে এলিমেন্ট মানেই বেসিক্যালি অ্যাটম এক কথায় বলতে গেলে। তো অ্যাটমিক নাম্বার জেড, অ্যাটমের অ্যাটমিক নাম্বার আমরা কি দিয়ে বোঝাই? নাম্বার অফ প্রোটনস। একটু আগে বলা হলো এলিমেন্টের জন্য, যেমন হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 কারণ একটা প্রোটন আছে। কার্বনের অ্যাটমিক নাম্বার 6
কারণ 6টা প্রোটন আছে। আর কি বলি অ্যাটমের? অ্যাটমিক বলি আমরা মাস নাম্বার। অ্যাটমের আমরা বলি মাস নাম্বার। মাস নাম্বার মানে এ মানে কি আমরা পড়েছি, এ মানে নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনকে জেড দিয়ে বলা হয়, আর নাম্বার অফ নিউট্রনস, টোটাল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড টোটাল নাম্বার অফ নিউট্রনস, তাকে বলা হয় মাস নাম্বার, মাস নাম্বার। ঠিক আছে, একটা ছোট্ট লাইন বলা আছে, খুব সুন্দর লাইন, আইসোটোপ। আইসোটোপ যারা আছে, আইসোটোপ হচ্ছে একটা গ্রুপ, অ্যাটমের একটা গ্রুপ। আইসোটোপ যারা আছে তাদের অ্যাটমিক নাম্বার সেম হয়। আইসোটোপ হচ্ছে অ্যাটমের একটা গ্রুপ, অ্যাটম অনেকগুলো অ্যাটম মিলে একটা গ্রুপ বানিয়েছে, যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট, তাদেরকে আইসোটোপ বলা হয়। অ্যাটমিক নাম্বার সেম মানে জেডটা সেম, জেড নাম্বার অফ প্রোটন সেম, অ্যাটমিক নাম্বারের সিম্বল জেড, তাদের আইসোটোপ বলা হয়। নেক্সট অ্যাটমিক মাস, এটা কিন্তু এখনও দেখি অনেকে গুলিয়ে ফেলে। অ্যাটমিক মাস আর মাস নাম্বার আলাদা। মাস নাম্বার মানে টোটাল নাম্বার অফ প্রোটনস প্লাস নিউট্রনস, আর অ্যাটমিক মাস কি মানে অ্যাটমিক ওয়েট বলি আমরা, অ্যাটমটার নিজের মাস কত, কোনো নাম্বার না, নিজের মাস কত, ওয়েট কত। ঠিক আছে, এটা নর্মালি কিসে এক্সপ্রেস করা হয়? অ্যাটমিক মাস ইউনিট এএমইউ, তাই তো, এএমইউ। অর এগুলো যখন নোটস পাবে পাশে ভালো করে লিখে রাখবে পিডিএফ থেকে, এএমইউ বা ইউ বলা হয়, এএমইউ বা ইউ বলা হয়। এটা হচ্ছে অ্যাটমিক মাস। এএমইউ বা ইউর সাথে কেজি রিলেশনটা মনে রাখতে পারো, আমাদের সামসে কাজে লাগবে। 1 AMU 1.66 10⁻⁻² কেজি। বেসিক্যালি প্রোটনের যেটা মাস ওটাই 1 AMU ধরা হয়। ঠিক আছে, প্রোটন বা নিউট্রনও বলতে পারো, কারণ ওদের মাস তো অলমোস্ট সেম। তাহলে 1 AMU মানে 1.66 10⁻⁻² কেজি। ঠিক আছে, ক্লিয়ার? এই পেজটা ক্লিয়ার? চলো চলো নেক্সট ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ইলেকট্রন কনফিগারেশন ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস। আবার দেখো লেখা আছে অ্যাক্রস ভেরিয়াস এনার্জি লেভেল বা সেল। নিউক্লিয়াসের চারিদিকে যে এনার্জি লেভেলগুলো আছে, সেলসগুলো আছে, সেখানে ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে ওটা আমরা কি থেকে পাই? ইলেকট্রনিক কনফিগারেশন থেকে পাই। সেই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা অ্যাটমের প্রপার্টিজ অনেক বেটার বুঝতে পারি, কারণ প্রত্যেকের ফর এভরি অ্যাটম ইলেকট্রনিক কনফিগারেশন ইজ ডিফারেন্ট। প্রত্যেকে, এটা কিন্তু খুব দারুণ কথা, প্রত্যেকটা অ্যাটমের নিজস্ব ইলেকট্রনিক কনফিগারেশন অন্যের থেকে ডিফারেন্ট। কারেক্ট? তাই আমরা কি হয় ডিফারেন্ট প্রপার্টিজ দেখতে পাই। ভ্যালেন্স ইলেকট্রন, দিস ইজ ইম্পর্টেন্ট। ভ্যালেন্স ইলেকট্রন এটা হচ্ছে যে এনার্জি লেভেলগুলো আছে, যে সেলগুলো আছে, তার মধ্যে সব থেকে বাইরের যে সেল, আউটার মোস্ট এনার্জি লেভেল, সেখানে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রনস। ওই ইলেকট্রনগুলো, দোজ ইলেকট্রনস আর রেসপন্সিবল ফর দ্য কেমিক্যাল বন্ডিং অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস। ভালোভাবে মাথায় রাখ, ভ্যালেন্স যে ইলেকট্রনগুলো আছে ওরাই কিন্তু কেমিক্যাল বন্ডিং আর অ্যাটমের রিয়াক্টিভিটি মানে কেমিক্যাল রিয়াকশানের জন্য রেসপন্সিবল। কোয়েশ্চেন দিতে পারে কোন ইলেকট্রন? ভ্যালেন্স ইলেকট্রনস। নেক্সট আর কি প্রপার্টি আছে অ্যাটমের? অ্যাটমের আয়োনাইজেশন এনার্জি হয়। মানে কি? একটা অ্যাটম আছে এ, ওই অ্যাটমকে মন দিয়ে শুনবি, এ একটা অ্যাটম সাপোজ, ওই অ্যাটমকে যদি আমি গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে চাই,
ধরুন এ আছে লোহা, লোহাকে গ্যাস বানাতে চাইছি, ঠিক আছে? ভুল বললাম, গ্যাসিয়াস স্টেটে অলরেডি আছে। আয়োনাইজেশন এনার্জি ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম অ্যান অ্যাটম ইন ইটস গ্যাসিয়াস স্টেট। অ্যাটমটা অলরেডি গ্যাসিয়াস স্টেটে আছে, অ্যাটমটা গ্যাসিয়াস স্টেটে আছে, ওর থেকে একটা ইলেকট্রনকে বের করব, তাহলে ও হয়ে যাবে আয়ন, এ প্লাস ক্যাটায়ন হয়ে যাবে। অ্যাটমটা অলরেডি গ্যাসিয়াস স্টেটে রয়েছে, জি, ওর থেকে একটা ইলেকট্রন বের করব, করে একটা ক্যাটায়ন বানাবো। অ্যাটম কিন্তু নিজে থেকে ইলেকট্রন দিতে অলওয়েজ নট ইন্টারেস্টেড, বুঝলি? তখন আমি কি করব, অ্যাটমকে এনার্জি সাপ্লাই করব, অ্যাটমকে আমি কি করব, এনার্জি সাপ্লাই করব, দ্যাট ইজ আয়োনাইজেশন এনার্জি। Ionization energy is the energy required to remove an electron from an atom in its gaseous state. অ্যাটমটা গ্যাসিয়াস স্টেটে আছে, সেই স্টেট থেকে একটা ইলেকট্রন বের করব। অ্যাটম ইলেকট্রন নর্মালি বের করতে চায় না, যত এনার্জি আমি সাপ্লাই করব তাকে বলা হবে অ্যাটমের আয়োনাইজেশন এনার্জি, মানে অ্যাটমটাকে আয়োনাইজড করতে যে এনার্জিটা লাগলো। নেক্সট, ইলেকট্রন, না, গ্যাস না থাকলে আয়োনাইজেশন এনার্জি ডিফাইন্ড নয়, এটা ডিফাইনই করা হয়েছে ফর গ্যাসিয়াস স্টেট অফ অ্যাটম, ঠিক আছে? কন্ডিশন দেয় অনেকে যে আয়োনাইজেশন এনার্জি বের করা, মানে মেজার করার বা পাওয়ার কন্ডিশন কি, ফার্স্ট অফ অল অ্যাটম শুড বি ইন গ্যাসিয়াস স্টেট। Next, electronegativity. Electronegativity is a measure of an atom's ability to attract and hold electrons in the formation of chemical bond. Tough জিনিস, আবার মন দিয়ে শুন। X একটা অ্যাটম আছে, Y একটা অ্যাটম আছে, এটা বন্ড, এটা বন্ড। এই বন্ডে X একটা ইলেকট্রন দিয়েছে, Y একটা ইলেকট্রন দিয়েছে। এক্স ওয়াই একটা অ্যাটম আছে, বন্ড ফরমেশন হয়েছে, কেমিক্যাল বন্ড, সেখানে এক্সের একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করেছে, বন্ড কি করে ফর্ম হবে, ও কিছুটা দেবে, ও কিছুটা দেবে, কমন সেন্স না, স্বাভাবিক। এক্স একটা ইলেকট্রন দিয়েছে, ওয়াই একটা দিয়েছে, বন্ড ফরমেশন হয়েছে। এবারে এর মধ্যে এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে there is one atom who will try to attract these bonded electrons towards itself. ধরে নে কাজটা ওয়াই করছে, ওয়াইয়ের কাছে একটা ক্যাপাবিলিটি থাকবে এই যে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেওয়ার, এক্সের কম থাকবে, মানে ইলেকট্রনটা ওয়াইয়ের দিকে, যে দুটো ইলেকট্রন আছে ওয়াইয়ের দিকে চলে যাওয়ার জন্য একটু রেডি থাকবে। This property is called electronegativity. EN দিয়ে ডিনোট করা হয়, ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রনসকে, বন্ডেড ইলেকট্রনসকে নিজের দিকে টানার ক্যাপাবিলিটি, ক্ষমতা, তাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। হলো অ্যাটমিক রেডিয়াস, এ তো সোজা, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট, এটাও কিন্তু অনেকে ভুল করে। অ্যাটমিক রেডিয়াস হচ্ছে নিউক্লিয়াস থেকে সব থেকে শেষের যে স্টেটটা আছে, এনার্জি লেভেলটা আছে, তার রেডিয়াস, নিউক্লিয়াস টু দ্য আউটার মোস্ট ইলেকট্রনের যে পজিশনটা আছে ওটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? চল, হ্যাঁ, কি করে হবে? তুই না, এটা সিম্পল ব্যাপার, চিন্তা কর, তোর
পাশের বাড়িতে নতুন কোনো প্রতিবেশী এসছে, নতুন কেউ এসছে থাকতে, তার সাথে আলাপচারিতা তৈরি হবে, তার সাথে একটা বন্ডিং তৈরি হবে, যা জান পেহচান তখন কখন হবে, সাপোজ তুই গিয়ে কথা বললি, সেও কথা বললো, দ্যাট মিনস বোথ ডিরেকশনাল প্রসেস। কিন্তু যদি একজন গিয়ে কথা বলে, যদি একজন বলে আর একজন না কথা বলবো না, মুখ ঘুরিয়ে নেয়, তখন তো পসিবল নয়, তখন তো পসিবল নয়। তাহলে একটা অ্যাটমকে একটা ইলেকট্রন দিতে হলো, আর একটা অ্যাটমকে কি, এক মিনিট দাঁড়া, ওই বাচ্চা টাচ্চা উঠে টুক করে দিয়ে চলে যায়। একটা অ্যাটমকে একটা ইলেকট্রন দিল, আর একটা অ্যাটম আর একটা ইলেকট্রন দিল, দুটো ইলেকট্রন একটা জায়গায় আসলো, মানে দুজনেই শেয়ার করলো, মানে দুজনের মধ্যে বন্ডিং হলো, বোথ সাইড কমিউনিকেশন। একজন তো করলে হবে না, না? ঠিক আছে, ওকে, অল রাইট। বেশ, তাহলে অ্যাটমের অনেক কিছু নতুন ক্যারেক্টারিস্টিক জানা গেল। এবার ক্যাথোড রেজ অ্যান্ড ইলেকট্রনস কি বলছে? ক্যাথোড রেজ আর ইলেকট্রন, এই ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে ইলেকট্রন হচ্ছে প্রথম আমরা ইনভেন্ট করতে পেরেছিলাম, ইলেকট্রনস ফার্স্ট ইনভেন্টেড। ঠিক আছে, কি বলা হচ্ছে? ক্যাথোড রেজ আর স্ট্রিমস অফ ইলেকট্রনস, একটা ভ্যাকিউম টিউবের মধ্যে দিয়ে, আমরা ভ্যাকিউম টিউব এক্সপেরিমেন্টাল সেট আপ ছিল, এই টিউবের মধ্যে দিয়ে নেগেটিভ চার্জ ফ্লো করছিল, যাকে বলা হয়েছিল ক্যাথোড রে। এই টিউবটার নামই হচ্ছে ক্যাথোড রে টিউব, CRT। কোথা থেকে বেরিয়েছিল? এখানে ছিল একটা ক্যাথোড। ক্যাথোড নিশ্চয়ই জানো, ক্যাথোড নেগেটিভ হয়, এটা ছিল অ্যানোড, অ্যানোড হয় পজিটিভ ইলেকট্রোড, মানে পজিটিভ মেটাল। এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনস বা ক্যাথোড রেজ ফ্লো করছিল। এই ছিল সেটআপটা। ঠিক আছে, ডিসকভারি অ্যান্ড এক্সপেরিমেন্টেশন কি বলছে? ক্যাথোড রে টিউব, এই যে বললাম একটু আগে, CRT, একটা শিল্ড গ্লাস টিউব হুইচ ইজ মোস্ট অফ দ্য এয়ার হ্যাজ বিন রিমুভড, পুরো একদম ভ্যাকিউম থাকবে ভেতরে, দুটো ইলেকট্রোড থাকে, ক্যাথোড থাকে, অ্যানোড থাকে, ওইখানে আমরা ইলেকট্রনস দৌড় করাই। When high voltage is applied between the cathode and anode, electrons are emitted. যখন দুজনের মধ্যে আমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন কি হবে বলো? ক্যাথোড, এটা C, ক্যাথোড থেকে ইলেকট্রন বেরোবে, বেরিয়ে অ্যানোডের দিকে যাবে। দিস আর কল্ড ক্যাথোড রেজ। ক্লিয়ার? তাহলে ক্যাথোড রেজ কি শিখলাম আমরা? ক্যাথোড রেজ যে সে টিউবের মধ্যে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড CRT, ক্যাথোড রে টিউব। যদি আগেকার যুগে টিভি থাকে বাড়িতে, আগেকার যুগের টিভি হচ্ছে CRT টিভি ছিল, CRT টিভি। এখন তো সব LED হয়ে গেছে, এখন তো ম্যাক্সিমাম LED টিভি। তারও আগে ছিল CRT টাইপ অফ টিভি, ক্যাথোড রে টিউবের টিভি। ওইখানে ওরকম অ্যানোড থাকতো, ক্যাথোড থাকতো, ভোল্টেজ অ্যাপ্লাই করা হতো এবং ইলেকট্রন বেরোতো, ইলেকট্রন বেরিয়ে একটা স্ক্রিনে হিট করতো, সেই স্ক্রিনে আমরা পিকচার দেখতে পেতাম। CRT টিভি বলা হতো। কালার কি করে আসতো? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। কালার কি করে আসতো? ইলেকট্রনের তো কোনো কালার নেই, ইলেকট্রন তো আর গায়ে রং মেখে ঘুরে না। সেখানে যেটা হতো সেটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজের ভ্যারিয়েশন করলে কালার মানে কি? কালার মানে লাইট, লাইট মানে কি? এনার্জি। এটা নিশ্চয়ই পড়েছো ফিজিক্সে যে বিভিন্ন কালারের বিভিন্ন ওয়েভলেন্থ আছে। তার ফলে কি হয়, যে এনার্জিটা অ্যাপ্লাই করা হতো এই যে ভোল্টেজ দিয়ে, সেই এনার্জিটার চেঞ্জ করিয়ে ইলেকট্রন আসছে, তো মানে ওর এনার্জি আছে, ওর এনার্জিটাকে ভ্যারি করানো হতো।
সেই এনার্জির জন্য সেপারেট কালার প্রডিউস হতো। বুঝলে? গুড। ইলেকট্রনের এনার্জির ভ্যারিয়েশনস হতো, সেই এনার্জির ভ্যারিয়েশনের জন্য লাইট এনার্জি প্রডিউস হতো, সেই লাইটটা ডিফারেন্ট হতো, কারণ এনার্জি পাল্টে গেলে ওয়েভলেন্থ ডিফারেন্ট হবে, ওয়েভলেন্থ ডিফারেন্ট হলে বিভিন্ন কালার আসবে, সেটা স্ক্রিনে আমরা দেখতে পাবো। বেশ, তাহলে আমরা কী শিখলাম? ক্যাথোড রে টিউবে আমরা ক্যাথোড রে প্রোডাকশান করলাম। ক্যাথোড রে ইজ বেসিক্যালি নাথিং বাট ইলেকট্রনস, নাথিং বাট ইলেকট্রনস। কী কী প্রপার্টি থাকবে? অবশ্যই এরা নেগেটিভলি চার্জড হবে, নেগেটিভলি চার্জড হবে। যেহেতু এদের কাছে চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ড, দু ধরনের ফিল্ড হয়, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। জেনে রাখো, ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে ডিনোট করা হয়, ইলেকট্রিক ফিল্ডকে, এগুলো সব নোটসে লিখে রাখবে, ক্যাপিটাল ই, ওপরে হচ্ছে ওটা অ্যারো, ভেক্টর সাইন। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভেক্টর, ওই জন্য ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এদেরকে ডিফ্লেক্ট করতে পারে, বাঁকিয়ে দিতে পারে। মানে ক্যাথোড রে যাচ্ছে, মাঝখানে ইলেকট্রিক ফিল্ড পড়লো, পাথ চেঞ্জ করে দিতে পারে। এক্সাম্পল বলছি, স্ট্রেট লাইন যদি না থাকে স্যার, যদি ফিল্ড না থাকে তাহলে কেউ ওদের জার্নির যে রাস্তাটাকে বাঁকাতে পারবে না, তাহলে ওরা স্ট্রেট লাইনে যাবে, মানে ওদের স্ট্রেট লাইনে যাওয়ার প্রপার্টিও আছে। মাস, ক্যাথোড রে বস ইলেকট্রনস, ইলেকট্রনসের মাস ইজ দ্য মোস্ট নেগলিজেবল ওয়ান, তাই বলা হয়েছে, ভেরি নেগলিজেবল মাস। এনার্জি, এই দেখ বলা হলো, বলা হলো, দে ক্যান কজ ফ্লুরোসেন্স, মানে আলো তৈরি করবে, আলো তৈরি করবে যখন কিছু মেটেরিয়ালে স্ট্রাইক করবে, কিছু মেটেরিয়ালে স্ট্রাইক করবে। বুঝলে? কত এনার্জিতে স্ট্রাইক করছে তার ওপর বেস করে আমরা ফ্লুরোসেন্স পাবো, বিভিন্ন কালারের ফ্লুরোসেন্স পাবো। ক্লিয়ার? নেক্সট এগোই, চলো, 1 2 3 গো, গেলাম। আচ্ছা, এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্ট হালকা করে বলে দিই শর্ট কোয়েশ্চেনের জন্য। প্রথম বেসিক্যালি ক্রুকস কাজ করেছিলেন, উইলিয়াম ক্রুকস, তারপরে জে জে টমসন। উইলিয়াম ক্রুকস ডেভেলপড অ্যান আর্লি ভার্সন অফ ক্যাথোড রে টিউব, যেটা উনি ক্রুকস টিউবে করেছিলেন, তখন কিন্তু ক্যাথোড রে টিউব ছিল না, ঠিক আছে? ক্রুকস টিউবে করেছিলেন, সেখানে ক্যাথোড রে নিয়ে এক্সপেরিমেন্ট করতে। তারপরে জে টমসন আসলেন, উনি ক্যাথোড রে মানে ক্রুকস টিউবটাকে মডিফাই করলেন, মডিফাই করে ক্যাথোড রে টিউব বানালেন, এবং ক্যাথোড রে টিউবের মধ্যে মানে আপগ্রেডেশন দেখ, ম্যাগনেটিক ফিল্ড দিলেন, ইলেকট্রিক ফিল্ড দিলেন, দিয়ে এক্সপেরিমেন্ট করলেন। বুঝলে? এক্সপেরিমেন্ট করে নেগেটিভ চার্জ পার্টিকেল পেলেন, যাকে পরে উনি কিন্তু নাম দিয়ে যাননি, যাকে পরে নাম দেওয়া হয়েছিল ইলেকট্রনস। সমঝা? তো এখানে একটা কথা মনে রাখবি, টমসন্স একটা ইন্টারেস্টিং জিনিস মেজার করেছিলেন, এটা দারুণ শর্ট কোয়েশ্চেন, বিভিন্ন এন্ট্রান্সে অলিম্পিয়াড লেভেলেও জিজ্ঞাসা করে। ইলেকট্রন এর যে চার্জ বাই মাস, চার্জ টু মাস রেশিও মেজার করেছিলেন, এবং দেখেছিলেন এই ভ্যালুটা খুব কম হয়, দিস ভ্যালু ইজ স্মলার। ठीक है? क्लियर? क्या बात है, क्या बात है। चलो, एनोड रेज, एनोड रेज कैथोड रे हलो, कैथोड रे होच्छे नेगेटिव थेके बेरोलो, नेगेटिव। एबार एनोड रेज माने पजिटिव थेके ताहले ओबियासलि प्रोटन्स होबे। एनोड रेजের আরেকটা নাম হচ্ছে, মনে রাখ, ক্যানাল রেজ, ক্যানাল রেজ, ক্যানাল রেজ। এটা কি? স্ট্রিম অফ পজিটিভলি চার্জ পার্টিকলস, দে আর প্রডিউসড ইন দ্য গ্যাস ফিল্ড টিউব ওয়েন হাই ভোল্টেজ। একই গল্প, সেম গল্প, দেখ
দে আর প্রডিউসড ইন গ্যাস ফিল্ড টিউব, মানে এবার হচ্ছে সিস্টেমে গ্যাস থাকবে এবং হাই ভোল্টেজ অ্যাপ্লাই করব ইলেকট্রোডসের মধ্যে। সেম টু সেম, কনসেপ্ট ইজ সেম। ইলেকট্রোড মানে একটা অ্যানোড হবে, একটা ক্যাথোড হবে। অ্যানোড নেগেটিভ নিচে, ক্যাথোড ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ। এইখানে থাকবে একটা গ্যাস, আগের বারে ভ্যাকিউম ছিল, এখানে থাকবে একটা গ্যাস। সিম্পল। লাইক দিস। কি বলছে? when high voltage is applied, gas atoms in the tube are ionized. হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে? ইলেকট্রন তো মুভ করবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তো ইলেকট্রন যাবে, তার ফলে কি হবে? গ্যাস যেগুলো রয়েছে সেগুলো আয়োনাইজড হবে। দিস আয়োনাইজেশন প্রসেস ক্রিয়েটস আয়ন্স। এখানে অ্যানোড রেজ মানে কিন্তু সবসময় যে প্রোটনস হবে তা নয়। প্রোটন ইজ আ টাইপ অফ অ্যানোড রে বলা যেতে পারে, কিন্তু একটা গ্যাস চেম্বার যদি রাখি ওখানে তো গ্যাসিয়াস যে ক্যাটায়ন্সগুলো ঠিক আছে, সেইগুলোকে আমরা অ্যানোড রেজ বলতে পারি। বুঝলে? পজিটিভ যে চার্জ আয়ন্সগুলো গ্যাসে, যেমন H+, দিস আয়ন্স আর অ্যাট্রাক্টেড টু দ্য ক্যাথোড। এই আয়নগুলো কি হবে? প্লাস। তো যদি এখানে H+ হয়, H+ অ্যাট্রাক্টেড হবে টুয়ার্ডস দ্য ক্যাথোড। ঠিক আছে? ক্যাথোডের দিকে যাবে একটা ছোট হোল বা ছোট ক্যানালের মধ্যে দিয়ে, এই টিউবের মধ্যে একটা ছোট গর্তের মধ্যে দিয়ে, তাদেরকে আমরা বলবো অ্যানোড রেজ। অ্যানোড রেজ পজিটিভ বলে অ্যানোড রেজ নাম দেওয়া হয়েছে। বল। একদম ভাবতে পারো। অ্যানোড থেকে ক্যাথোড, একটু জিনিসটা বললে ভুল হবে। এখানে বেসিক্যালি তোর এই যে গ্যাসিয়াস চেম্বারটা আছে, এইখানে গ্যাসের আয়ন্স আছে, তারা ক্যাথোডের দিকে যাচ্ছে। তো বাইরে থেকে দেখলে আমাদের কি মনে হবে? আমাদের মনে হবে যেন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। ওই সেন্সে নাম দেওয়া হয়েছে অ্যানোড রেজ। অ্যাকচুয়ালি কিন্তু যাচ্ছে সিস্টেমে থাকা গ্যাসিয়াস আয়ন্স। বুঝলি? আমাদের মনে হবে যেন এই দিকে একটা চার্জের ফ্লো কাজ করছে। ভেবে দেখ, চার্জের ফ্লো কাজ করছে টুয়ার্ডস ক্যাথোড, মানে আমরা ভাবছি ওরা যেন অ্যানোড থেকে আসছে, ওই জন্য নাম দেওয়া হয়েছে অ্যানোড রেজ। ওরা কিন্তু সিস্টেমে আছে, অ্যানোড থেকে আসছে না। ঠিক আছে? Anode rays consist positively charged particles, ions, গ্যাসের আয়ন্স। চলো, অ্যানোড রের মধ্যে কি আছে? চার্জ আছে। তাহলে একটু আগে কি বলা হলো? চার্জ যদি থাকে they will be deflected by electric field and magnetic field, তাই তো? কিন্তু খেলা আছে না, ক্যাথোড রেজ যদি এদিকে ডিফ্লেক্টেড হয়, অ্যানোড রেজ উল্টো দিকে ডিফ্লেক্টেড হবে। বল কেন? Obvious, absolutely. যেহেতু ওদের চার্জ আলাদা, তাই ডিফ্লেকশন ডিরেকশন will be different. ডিফ্লেকশনের ডিরেকশন আলাদা হবে। এরকমভাবে এক্সামেও ছবি দিয়ে দিবি। ঠিক আছে? মাস কি বলছে? এটা তো বেসিক্যালি গ্যাস পার্টিকেলসের আয়ন্স। তাহলে ডিপেন্ডস অন দ্য টাইপ অফ গ্যাস ইউজড। কোন গ্যাস ইউজ করছি তার উপর ডিপেন্ড করবে, মাস ভ্যারি করবে। ডিসকভারি, গোল্ডস্টেইন অ্যানোড রেজ ডিসকভার করলেন ডিসচার্জ টিউবে। তাহলে ক্যাথোড রের সাথে
অপোজিট ডিরেকশানে, ক্যাথোড রে যেদিকে যাচ্ছে, ক্যাথোড রে যেদিকে যাচ্ছে উল্টো ডিরেকশানে কে যাচ্ছে? অ্যানোড রে যাচ্ছে, অ্যানোড রে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট আমাদের কাছে আসলো যে যে ইলেকট্রন বেসিক্যালি ক্যাথোড রেজ, অ্যানোড রেজ মানে অ্যাকচুয়ালি গ্যাসিয়াস চার্জড আয়নস। তাহলে ওরা যে উল্টো দিকে ফ্লো করছে, এবার গ্যাসিয়াস চার্জ আয়নস পজিটিভ তো হচ্ছে কি করে? তাহলে নিশ্চয়ই অ্যাটমের মধ্যে পজিটিভওয়ালা কেউ আছে, পজিটিভ চার্জ ক্রিয়েট করার জন্য কেউ রয়েছে, নাহলে অ্যাটমের মধ্যে পজিটিভ আসছে কোথা থেকে? দিস ওয়াজ দ্য বেস কনসেপ্ট ফর দ্য ইনভেনশন অর ডিসকভারি অফ প্রোটনস। ক্লিয়ার? এগোই, চল, क्या बात है। রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট, বিখ্যাত এক্সপেরিমেন্ট। গোল্ডস্টেনের এই এক্সপেরিমেন্টের পরে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে অ্যাটমের মধ্যে পজিটিভ ভাইবসের কেউ আছে, নালে একটা অ্যাটম পজিটিভ আয়ন কি করে হবে ইলেকট্রন বেরিয়ে গেলে? ওয়াই? পজিটিভ যদি ভেতরে না থাকে তো পজিটিভ হবে কি করে ভাই? রাদারফোর্ড আসলেন, এক্সপেরিমেন্ট করলেন, নিউক্লিয়াস ডিসকভার করলেন এবং দেখলেন নিউক্লিয়াসের ভেতরে পজিটিভ চার্জওয়ালা সামথিং এক্সিস্ট, দ্যাট ইজ প্রোটন, দ্যাট ইজ প্রোটন। উনি কিন্তু নিউট্রন বলে যাননি, নিউট্রন বলেছিলেন ওনার স্টুডেন্ট, ওনার স্টুডেন্ট। ঠিক আছে, চল। এটা বিখ্যাত এক্সপেরিমেন্ট, সবাই আমরা অল্প বিস্তর জানি। কি ছিল? আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সপেরিমেন্ট অফ এন্টায়ার সায়েন্স বলা হয়। এরকমভাবে একটা কি ছিল? পর্দা মতো ছিল, পর্দা, জিঙ্কের পর্দা, তাই তো। এখানে ছিল থিন ফয়েল অফ গোল্ড, এখান থেকে আসছিল আলফা পার্টিকলস, আলফা মানে রেডিও অ্যাক্টিভ পার্টিকলস। এসে দেখা যাচ্ছে কিছু এরকমভাবে চলে যাচ্ছে, তাই তো, কিছু এরকম বেঁকে যাচ্ছে, কিছু রিবাউন্ড করে চলে যাচ্ছে। মনে পড়ছে? আলফা মানে ইটস আ পজিটিভ চার্জ পার্টিকেল, ইটস আ পজিটিভ চার্জ পার্টিকেল। তাহলে পজিটিভকে, এই যে ডিফ্লেকশানগুলো হচ্ছে, কে ডিফ্লেক্ট করবে? কোনো একটা পজিটিভই ডিফ্লেক্ট করবে, কি রে, তাই তো? গুড। তাহলে নিশ্চয়ই, আর আলফা তো ছোট, স্মল তো, স্মল, তাহলে নিশ্চয়ই আলফা পার্টিকেল অ্যাটম গোল্ডের অ্যাটমের মধ্যে পেনিট্রেট করছে, পেনিট্রেট করে রিবাউন্ড করছে, পেনিট্রেট করে রিবাউন্ড করছে, তাই তো। তার মানে অ্যাটমের সেন্টারে কেউ একজন আছে যে ভারী, আলফা কিন্তু ভারী, আলফা ইজ আ হেভি পার্টিকেল, যে ভারী অ্যাটমের সেন্টারে, সে আলফাকে ডিফ্লেক্ট করছে। আলফা ইজ পজিটিভ, তার মানে অ্যাটমের সেন্টারে যে আছে সেও পজিটিভ এবং সে ভারী, সে ভারী। আর বাকিগুলো স্যার তাহলে বেরিয়ে যাচ্ছে কেন? যেগুলো এরকম জিঙ্ক সালফাইডের যে লেয়ারটা আছে, জিঙ্ক সালফাইড, ওটা পর্দা, পর্দা, এই জিঙ্ক সালফাইডে এসে যারা পড়ছে, তার মানে বুঝতে হবে অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম জায়গা ভ্যাকান্ট, ফাঁকা। আমাদের সোলার সিস্টেমে যেমন আছে, তাই না, ম্যাক্সিমাম পজিশন বিটুইন স্টার অ্যান্ড প্ল্যানেট ভ্যাকান্ট, ভ্যাকান্ট, ঠিক সেরকম সিনারিও, ভ্যাকান্ট বলে ওই আলফা পার্টিকেলগুলো বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? দেখোই, চলো আর একবার বল। ইলেকট্রনও তো আছে, শুধু তো ফাঁকা নেই। এই रे ये बहुत बेकार का सवाल पूछ लिया। अब इलेक्ट्रॉन इज वेरी लाइट इन मास। अल्फा की बोला हलो अल्फा इज हेवी, अल्फा इज हेवियर। তাহলে আলফার যখন হেভি মাস আছে ও তো ইলেকট্রনকে প্রায়োরিটি দেবে না,
আলফা এতটাই ভারী যে ইলেকট্রনের অ্যাট্রাকশানের এফেক্টেই ও আসবে না। আলফার চার্জও যেমন বেশি, আলফা মানে কি হিলিয়াম, আলফা মানে হিলিয়াম, মাস দেখ 4, তাই না? তো আলফা ইজ হেভিয়ার ইন টার্মস অফ মাস অ্যান্ড আলফা হ্যাজ মোর চার্জ। তাহলে ইলেকট্রনের অ্যাট্রাকশানকে, মাসকে ও জাস্ট প্রায়োরিটি দেয় না, যার জন্য ইলেকট্রন কোনো এফেক্ট করতে পারে না ওর ওপর। ক্লিয়ার? চল, যেটা বললাম সেটাই অবজারভেশনে লেখা আছে। কি কি বলছে? আ মেজর ফ্র্যাকশন অফ আলফা পার্টিকলস bombarded towards the goal sheet passed through the sheet without any deflection, জাস্ট বেরিয়ে যাচ্ছে, জাস্ট স্ট্রেটলি বেরিয়ে যাচ্ছে। তার মানে অ্যাটমের ম্যাক্সিমাম স্পেস ভ্যাকান্ট, এমটি। কিছু আলফা পার্টিকেল, সাম ডিফ্লেক্টেড বাই দ্য গোল শিট বাই স্মল অ্যাঙ্গেল, ওই যে যেগুলো সাইডে যাচ্ছে, যেগুলো সাইডে আসছিল, হালকা ডিফ্লেকশন হচ্ছে, অল্প অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে, তাই তো? তার মানে কোনো পজিটিভ চার্জ ইন দ্য অ্যাটম ওদেরকে ইনফ্লুয়েন্স করছে, অ্যান্ড লাস্ট ওয়ান, ভেরি ফিউ মানে বলা হয় 10,000-এর মধ্যে একজন, 10,000টা আলফা পার্টিকেলের মধ্যে একজন ডিফ্লেক্টেড ব্যাক, একজন কি দুজন ডিফ্লেক্টেড ব্যাক, ভাবতে পারছিস? 8 to 10,000 আলফা পার্টিকেল পাঠালে তার মধ্যে একটা আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করছে, একদম ডাইরেক্ট 180-তে। তার মানে বোঝা যাচ্ছে ও ডাইরেক্ট গিয়ে নিউক্লিয়াসে হিট করছে। এবার এখান থেকে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, চিন্তা কর, ও তো নিউক্লিয়াসে হিট করছে, তার মানে নিউক্লিয়াসটা খুব ছোট জায়গায় আছে। নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন আ ভেরি স্মল রিজিয়ান, তাই না? যদি বড় রিজিয়ানে থাকতো তাহলে অনেকগুলো আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড হতো 180-তে। তাহলে ভলিউম অকিউপাইড বাই দ্য পজিটিভলি চার্জড পার্টিকেল ইজ ভেরি স্মল। পজিটিভ যে পার্টিকেলটা জায়গা ধরে রেখেছে সেটা অ্যাটমের সাইজের কম্প্যারিজনে, অ্যাটমের টোটাল ভলিউমের কম্প্যারিজনে খুব কম। কি পরিষ্কার? আর ইনফ্যাক্ট আমরা এখন প্রেজেন্ট টাইমের টেকনোলজি সায়েন্স নিয়ে তাই জানি যে সত্যি কথা, নিউক্লিয়াস ইজ ভেরি স্মল কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য অ্যাটম। রাদারফোর্ডও তাই দেখেছিলেন। চলো নেক্সট, কনক্লিউশন। তো এত কিছু খাটাখাটনি করার পরে রাদারফোর্ড মেনলি কি কনক্লিউশন করলেন? উনি বললেন যে লার্জ পোর্শন অফ আলফা পার্টিকেল একদম উইথাউট ডিফ্লেকশন ফেরত চলে আসছে, তার মানে অ্যাটমের মেজরিটি এমটি, ভ্যাকান্ট, ফিউ আলফা পার্টিকলস, কয়েকজন ডাইভার্টেড হচ্ছে। তার মানে অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ একটা ছোট জায়গা নিয়ে রয়েছে, ভেরি টাইনি পার্সেন্টেজ, 10,000-এ একটা পুরোপুরি রিবাউন্ড করছে, কমপ্লিটলি রিবাউন্ড করছে। দিস ইমপ্লাইজ দ্যাট অ্যাটমের মাস, পুরো অ্যাটমের মাস কনসেন্ট্রেটেড আছে ওই স্মল ভলিউমে, এবং ওই স্মল ভলিউমটা পজিটিভ চার্জ ক্যারি করছে। তুই বলবি স্যার মাস কোত্থেকে আসলো? আরে বস, আলফা তো ভারী, হেভি, তাহলে একটা হেভিয়ার পার্টিকেলকে আর একটা হেভিয়ার পার্টিকেলই সরাতে পারবে, কমন সেন্স, তাই না? তাহলে 10,000-এর মধ্যে একটা আলফা পার্টিকেলকে ডিফ্লেক্ট করে দিচ্ছে কেউ, তার মানে বুঝতে হবে তারও মাস নিশ্চয়ই হেভি, তারও মাস হেভিয়ার, তাই তো? আর আমরা জানি ইলেকট্রন হালকা, তাহলে নিশ্চয়ই পুরো অ্যাটমের মাসটা সে কন্ট্রোল করছে। ক্লিয়ার? গুড। তার মানে তার কাছে পজিটিভ চার্জ আছে, সে অ্যাটমের সেন্টারে আছে এবং সে অ্যাটমের টোটাল মাসকে কন্ট্রোল করছে। এইটারই নাম দেওয়া হলো নিউক্লিয়াস।
এবং তার মধ্যে থাকা পজিটিভ চার্জকে নাম দেওয়া হলো প্রোটন, সেন্টারটাকে নাম দেওয়া হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াস ওই জায়গাটাকে, পজিশনটাকে, আর তার মধ্যে থাকা পজিটিভটাকে বলা হলো প্রোটন। তা সেখান থেকে তৈরি হলো রাদারফোর্ড অ্যাটমিক মডেল। রাদারফোর্ড অ্যাটমিক মডেল কি বলছেন? একটা অ্যাটম তৈরিতে পজিটিভ চার্জের কন্ট্রিবিউশন আছে এবং অ্যাটমের মাস, মেজরিটি অফ অ্যাটমের মাস কোথায় আছে? খুব ছোট রিজিয়ানে কনসেন্ট্রেটেড আছে, তাকেই ভালোবেসে নাম দেওয়া হলো নিউক্লিয়াস, তাই তো? নিউক্লিয়াস। অ্যাটমের নিউক্লিয়াসের পাশে ইলেকট্রনগুলো ঘুরছে, ইলেকট্রন নেগেটিভ চার্জ, এ তো আগেই জানা গেছিল। ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ এবং তারা হালকা, লাইটার, তার ফলে তারা আলফা পার্টিকেলকে ডিফ্লেক্ট করতে পারছে না। ওকে, ইলেকট্রনস নেগেটিভ চার্জড অ্যান্ড দ্য টাইটলি প্যাকড নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জড। ইলেকট্রনের কি আছে? নেগেটিভ চার্জ আছে। নিউক্লিয়াস কি আছে? পজিটিভ চার্জ অ্যাকর্ডিং টু রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। তাহলে পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে গিয়ে দেয়ার ইজ নো নেট চার্জ। তার মানে একটা অ্যাটম ইজ প্র্যাকটিক্যালি ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটা রাদারফোর্ড বললেন। ওদের অ্যাকচুয়ালি অ্যাটমের কোনো চার্জ নেই, কারণ টোটাল পজিটিভ চার্জ ইকুয়াল টু টোটাল নেগেটিভ চার্জ। তাই দেখি আমরা, তাই হয়, তাই হয়। এবং এই যে পজিটিভ নেগেটিভ চার্জ মানে নিউক্লিয়াস আর ইলেকট্রন, এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, তাকে আমরা কি বলবো? ইলেকট্রিক অ্যাট্রাকশন ফোর্স। क्लियर? डन डन, क्या बात है, क्या बात है। चलो गेलाम नेक्स्ट, ड्रॉबैक्स। রাদারফোর্ড মডেল কিন্তু পারফেক্ট ছিল না, এত কিছুর পরেও কিন্তু এর মধ্যে কিছু প্রবলেম ছিল। ওটা কিন্তু ওর মধ্যে যাবে না, জলটা শুধু সেপারেট হবে। क्या बात है, क्या बात है। ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল শোনো শোনো, বলছে ফার্স্টে ড্রব্যাকস মানে ভুল, ভুল, ত্রুটি, ত্রুটি, ডিফেক্টস। রাদারফোর্ড মডেল প্রেডিক্টস দ্যাট ইলেকট্রন উইল অরবিট অ্যারাউন্ড দ্য পজিটিভ চার্জ নিউক্লিয়াস। বললে বললে কি ভুল আছে ভাই? ইলেকট্রন পজিটিভলি চার্জড নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে। এইখানে একটা রাদারফোর্ড ভুল বলেছিলেন। উনি বলেছিলেন যে কেউ যদি ঘোরে, তোকে যদি আমি মাঠে 10 পাক ঘোরাই, আফটার দ্য 10th রাউন্ড ইউ উইল নট সে কি স্যার আমার কাছে এখনো প্রচুর এনার্জি আছে। তাই কি বলবি? তোকে যদি ওই গ্রিনফিল্ডের মাঠে 10 পাক ঘোরাই, 2 পাক ঘোরানোর পরেই বলবি স্যার ছেড়ে দাও, বাড়ি যাই, আমি সারা জীবন পড়াশোনা করে আসবো, বিশ্বাস করো, তাই বলবি। রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রন যদি রোটেট করে, ইট উইল স্টার্ট লুজিং এনার্জি। কিন্তু যদি সত্যি সত্যি ইলেকট্রন এনার্জি লুজ করে, তাহলে একটা সময় পরে ও এনার্জি লেস হয়ে যাবে। ইলেকট্রন এনার্জি লেস মানে ও নিউক্লিয়াসে গিয়ে পড়বে। নিউক্লিয়াসে গিয়ে পড়লে তো ইলেকট্রন থাকছে না, তাহলে অ্যাটমও থাকবে না, মলিকিউল থাকবে না, ইউনিভার্স থাকবে না, আমরা কেউ থাকবো না। বাট উই অল আর ইন স্টেবল স্টেট। তার মানে দেয়ার ইজ ইউনিভার্স, দেয়ার ইজ মলিকিউলস, দেয়ার ইজ অ্যাটমস অ্যান্ড দেয়ার ইজ ইলেকট্রন রোটেটিং আউটসাইড দ্য নিউক্লিয়াস, স্টেবল আছে। তাহলে কনসেপ্টটা ভুল হলো। স্টেবিলিটি সম্পর্কে একটা কোয়েশ্চেন চলে আসলো, ফার্স্ট এটা। সেকেন্ড কি বলছে? It merely postulated the existence of proton in the nucleus. রাদারফোর্ডের মডেল পজিটিভ চার্জ প্রোটনের এক্সিস্টেন্স বলেছিল, কিন্তু অ্যাটমিক মাসের প্রবলেম সলভ করেনি। কারণ আমরা পরে গিয়ে কি জানতে পারলাম? অ্যাটমিক মাস কে তৈরি করে? নিউট্রনও তৈরি করে, প্রোটনস প্লাস নিউট্রনস। তাহলে নিউট্রনের সম্পর্কে কিন্তু কোনো কথা রাদারফোর্ড মডেলে ছিল না। ঠিক আছে? রাদারফোর্ড অ্যাটমিক মডেল ডাজ নট এক্সপ্লেইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ। সুন্দর কথা বলেছে, অসাধারণ কথা বলেছে।
এই যে ইলেকট্রনগুলো রয়েছে নিউক্লিয়াসের চারিপাশে, রাদারফোর্ড বললেন ভেরি গুড, নো প্রবলেম, কিন্তু হাউ, কোন সেলে কটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট কোনটা, একটা সেলে তো নিশ্চয়ই সব ইলেকট্রন নেই, জায়গা পাবে না। সো হাউ দ্য ইলেকট্রনস হ্যাভ বিন অ্যারেঞ্জড, সেই ঘটনাটা কিন্তু রাদারফোর্ড মডেলে ছিল না, ইনকমপ্লিট ডেসক্রিপশন ছিল। ক্লিয়ার? দিস স্লাইড ক্লিয়ার? এই পেজটা ক্লিয়ার? এগোই? ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। তাহলে এই সমস্ত ড্রব্যাকস আসলো, তাহলে ড্রব্যাকস আসা মানে তো নিশ্চয়ই উই নিড আ বেটার ভার্সন, আসলো বোরস মডেল, নিলস বোর রাদারফোর্ড এক্সপেরিমেন্টের উইথিন 2 or 3 years উনি মডেল দিলেন, নতুন অ্যাটমিক মডেল দিলেন। হ্যাঁ, মনে রাখতে হবে একটা কথা, মনে রাখ, নিলস বোর কিন্তু কোয়ান্টাম মেকানিক্স, এটা আগেও বলেছি, এটা ফিজিক্সের একটা খুব ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং যে শুধু ফিজিক্স বলবো না, এন্টায়ার সায়েন্সেরই খুব একটা ইন্টারেস্টিং ডিসকাশন। উনি কোয়ান্টাম মেকানিক্সের হেল্প নেন, এবং হাইড্রোজেন বা তার মতো যারা এলিমেন্ট, হাইড্রোজেন মানে যারা 1 ইলেকট্রন সিস্টেম, একটা ইলেকট্রন যাদের আছে, তার জন্য তার ওপর কনসেন্ট্রেশন নিয়ে উনি এই অ্যাটমিক মডেলটা দেন। ঠিক আছে, মনে থাকবে, কোয়ান্টাম মেকানিক্সের হেল্পে হাইড্রোজেন লাইক অ্যাটমসের জন্য। কী ছিল এইটাতে? ওনার রাদারফোর্ড মডেলের যে সমস্ত ড্রব্যাকসগুলো ছিল সেগুলো কিন্তু দূর হলো। কিভাবে? পস্টিউলেটস কি বলেছিলেন? কোয়ান্টাইজড ইলেকট্রন অরবিটস, কোয়ান্টাইজড, খুব সুন্দর কথা, কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্স, এখান থেকে কোয়ান্টাইজড। বলছেন ইলেকট্রন, প্রথম লাইনটা তো ইজি আছে, ইন আ সার্কুলার অরবিট অ্যাট স্পেসিফিক ডিস্টেন্সেস দিস অরবিট or energy level are quantized, meaning electrons can only occupy certain discrete energy. বোর কি বলছেন, নিলস বোর কি বলছেন? অ্যাটমের নিউক্লিয়াস থেকে একটা সার্টেন ডিস্টেন্সে সেল থাকবে, সেল, তাই তো, তাকে আমরা বলবো অরবিটস বা এনার্জি লেভেলস। এইখানে ইলেকট্রনের এনার্জি থাকবে সেলেতে, অরবিটসে, সেটা হবে সার্টেন মানে নির্দিষ্ট, ডিসক্রিট মানে কন্টিনিউয়াস নয়, মানে ফার্স্ট সেলে যদি 5 জুল থাকে, সেকেন্ড সেলে নট নেসেসারি 5-এর মাল্টিপলস থাকবে বা সামথিং, দেখা গেলো 8 জুল আছে, থার্ড সেলে দেখা গেলো 20 জুল আছে। সো দে আর ডিসক্রিট, কন্টিনিউটি নেই, এরকম ডিসক্রিট এনার্জি থাকবে। এটা দারুণ কথা, ইটস আ ফ্যান্টাস্টিক লাইন। এইগুলো না 11-12-এ আইআইটি জেই, আইআইটি আর নিটের কোয়েশ্চেনের বেস, এগুলো অনেকে ভুলে যায়। নিউক্লিয়াসের কাছে যে সেলটা আছে, যে অরবিটটা আছে, সেখানকার ইলেকট্রনের এনার্জি লেস, কিন্তু এবার তুই যদি বলি স্যার ফোর্স তো বেশি হবে, ওভিয়াস, নিউক্লিয়াসের কাছে আছে, ইলেকট্রিক ফোর্স বেশি, বাট বস এনার্জি কম, ইলেকট্রনের ডিসক্রিট এনার্জি ইজ লোয়ার। কিন্তু যারা দূরে আছে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর অরবিটে আছে, সেই ইলেকট্রনের এনার্জি বেশি। এটা কিন্তু ক্যালকুলেশন করেও বোর্ড দেখিয়েছেন, ক্যালকুলেশন আমরা 12-এ করব, ক্লাস 12-এ। কনসেপ্টটা ক্লিয়ার হলো? क्या बात है। হ্যাঁ, এবার কিন্তু ঝটকা লাগবে, ঠিক আছে, ঝটকা লাগবে, ঠান্ডা মাথায় শুনবি, মন দিয়ে শুনবি। অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফিজিক্স পড়েছো, ভালোভাবেই পড়েছো, জানো। নিউটনস লতে আমরা বলি লিনিয়ার মোমেন্টাম, পি ইকুয়ালস টু এমভি। আর একটা মোমেন্টাম আছে, কেউ যদি রোটেট করে, ঘোরে, তার যে মোমেন্টাম থাকে তাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। বোর
বলেছেন একটা ইলেকট্রন যে ঘুরছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h/2 পাই, h মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, h/2 পাইয়ের ইন্টিজার। মানে এরকমভাবে পাশে লিখে রাখবে, দাস অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দিয়ে ডিনোট করা হয় nh/2 পাই। এনটা হচ্ছে ইন্টিজার এবং মজার ব্যাপার পরে পাওয়া গেছে এই ইন্টিজার এন যেটা, এটাই হচ্ছে নাম্বার অফ সেল বা সেল নাম্বার। কত নম্বর অরবিটে আছে, অরবিট নাম্বার 1 নম্বরে আছে তাহলে n1, 2 নম্বরে আছে n2। আর একবার বলে দিই, নিলস বোর বললেন ইলেকট্রন তো ঘুরছে, ওর থাকবে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, h/2 পাই। এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হয়, গ্যাস কনস্ট্যান্ট হয়, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। h/2 পাইয়ের ইন্টিজার মাল্টিপল nh/2 পাই। এনটা ইন্টিজার বলা হয়েছিল, পরে দেখা গেল ওটাই অরবিট নাম্বার। ঠিক আছে। এমিশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ এনার্জি। একটু আগে আমরা বললাম ইলেকট্রন যদি একটা সেলে থাকে, একটা অরবিটে থাকে, একটা এনার্জি লেভেলে থাকে, ও তো কোনো এনার্জি গেইন বা লস করবে না, কারণ ওর তো এনার্জি ওই স্টেটে ফিক্সড। তাহলে কখন করবে? যখন ইলেকট্রনটা একটা অরবিট থেকে, ভালো করে শুনবি, একটা অরবিট থেকে অন্য অরবিটে জাম্প করবে, তখন ও এনার্জি নিতেও পারে দিতেও পারে। ইট ক্যান রিলিজ এনার্জি অর ইট ক্যান গেইন অ্যাবজর্ভ এনার্জি। বুঝা গেল? এমিশন মানে ইলেকট্রন এনার্জি এমিট করবে, অ্যাবজর্পশন মানে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ভ করবে। ক্লিয়ার? ডান ডান। গভীর গভীর গভীর। স্টেবিলিটি অফ অরবিট কি বলছে? ওই যেটা বলা হলো সেটাই দেখ। Electrons in Bohr model are stable in their quantized orbit, do not emit radiation as long as they remain in the state. ওরা যদি একটা অরবিটের মধ্যে একটা এনার্জি লেভেলে থাকে, তখনও এনার্জি রেডিয়েটও করবে না, এমিটও করবে না, মানে সরি এমিট করবে না, অ্যাবজর্বও করবে না, এমিটও করবে না। ঠিক আছে? যখন ওরা একটা এনার্জি স্টেটে রয়েছে। তাহলে রাদারফোর্ডের কনসেপ্ট ভুল হয়ে গেল। উনি তো বলেছিলেন থাকাকালীনই এনার্জি রেডিয়েট করবে অ্যান্ড সো অন, বাট বোর বলছেন না না, ওরা করবে কখন? when they will travel to another orbit or another cell. ক্লিয়ার? পরিষ্কার? ওরা জাম্প কেন করবে? জাম্প কেন করবে? ইলেকট্রন নর্মালি শান্ত থাকে, কিন্তু যদি কোনো ইলেকট্রনকে এফেক্ট দেওয়া হয় বাইরে থেকে, স্যার এফেক্ট কীরকম? মেবি ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমি ইলেকট্রনকে পুশ করলাম, মেবি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমি ইলেকট্রনকে পুশ করলাম, মেবি আদার এনার্জি দিয়ে আমি ইলেকট্রনকে পুশ করলাম, এফেক্ট দিলাম, ইলেকট্রনের কে আমি প্রভাবিত করলাম, দেন অনলি ইলেকট্রন উইল জাম্প টু হায়ার অরবিট। হায়ার অরবিটে জাম্প করবে, হায়ার অরবিটে জাম্প করবে, জেনে রাখ হায়ার অরবিটে জাম্প করলে ও এনার্জি নেয়, ইলেকট্রন অ্যাবজর্বস এনার্জি। যখন সেখান থেকে নেমে আসবে তখন ও এনার্জি রেডিয়েট করবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। क्या बात है। হ্যাঁ, চলো আজকে তাহলে এইটুকুই থাকবে। বোর থিওরি আমি নোটস পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, ভালো করে নোটসটা দেখেই প্রিপেয়ার করো, দারুণ জিনিস আছে।
নেক্সট দিন এসে নোটসের একদম প্রিন্টেড ভার্সন নিয়ে নিও। নেক্সট দিন আমরা আরও হায়ার ডিসকাশন করব, আস্তে আস্তে কিছু साम्सेर दिखे जाबो। बस आज का क्लास यहीं पर समाप्त होता है। ठीक है, चलो थैंक यू, टाटा, बाय बाय एंड टेक केयर। आप लोगों को भी थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। नमस्कार, टाटा, बाय बाय एंड टेक केयर, टाटा।